জান্নাত শাড়িগুলো আলমারিতে তুলে রেখে মৃদু শ্বাস ফেলে বলে, জি। কি যে কেউ রেডি হও। এত উদাসীনতা ভালো না জান্নাতুল, অন্তত নিজের স্বাস্থ্যের ব্যাপারে। আমি না বুঝি না, লিটারালি আমি বুঝি না তোমার সমস্যাটা ঠিক কি। এরকম মনমর হয়ে থাকো এত রানীর হাল পেয়েও। যদি কোনো রেন্ট টেকারের কাছে বিয়ে দিতে তবে বুঝতে সংসারের চিরে চাপটা হওয়া কাকে বলে। শুক্রিয়া নেই, একটুও শুক্রিয়া নেই। জান্নাত এসব খোঁচা শুনে অভ্যস্ত। এসব তার কাছে নতুন নয়, তবে স্বামীর ভুল বলছে। শুক্রিয়া নেই আবার? জান্নাতের এই জীবনে শুক্রিয়া আছে বলেই তো সে প্রার্থনায় সবসময় তার স্বামীর নেক হায়াত কামনা করে। বেগুনি রঙের জামদানিটা নিয়ে চুপচাপ চেঞ্জিং কর্নারের কাছে গেলে স্বামীর বলতে থাকে, বাচ্চারা নিয়ে যে তুমি খুশি না সেটা আমি বুঝি, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছে জান্নাতুল। ভুল ভাবছেন, বাচ্চাটা নিয়ে আমি খুশি। অস্ফুটে জবাব দেয় জান্নাত। স্বামীর বাঁকা হেসে ওর তেরা তেরা কথা অব্যাহত রাখে। সে আমি জানি, তা তো দেখতে পাচ্ছি দু চোখে। আপনি তো অনেক কিছুই দেখেন, আপনার মাথা ভর্তি খালি চোখ আর চোখ। একটা চোখ দিয়ে সারাক্ষণ খালি দেখতেই থাকেন বউ ভেগে যাচ্ছে, আরেকটা দিয়ে দেখেন বউ পরক্রিয়া করছে, আরেকটা দিয়ে দেখেন বউ সোনা গয়না নিয়ে পালিয়েছে। জবাবটা মনে মনে দেয় জান্নাত। ইদানিং সে একটা বুদ্ধি শিখেছে, যে জবাবগুলো স্বামীর মুখের উপর দিতে পারে না সেসব মনে মনেই দেয়। এটা জান্নাতের একটা খেলা। প্রেগনেন্সির 1.5 মাস চলছে। সে খুব একটা খেতেই পারে না, শুধু বমি পায়। টেবিল ভর্তি মাছ মাংস, শিং মাছের ঝোল, নারিকেল চিংড়ি, আস্ত কবুতর ভুনা, খাসির মাংস। দেখেই গা গুলিয়ে উঠল জান্নাতের। স্বামীর রাগারাগিতে খেতে হলো সেসব। ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টায়। ওরা বেরিয়েছে 2:30 নাগাদ। বাইরে তখন ঠাঠা রোদ। গাড়ি নিয়ে সোজা স্বামীর চলে গেল 30 গোডাউন, বরিশালের অন্যতম সুন্দর একটি পর্যটন এরিয়া। জান্নাত বেশ অবাক হয়ে তাকায় বরের দিকে। স্বামীর মুখে অস্পষ্ট হাসি, হালকা গলায় বলল, এটা একটা সারপ্রাইজ আমার সোনামণির জন্য। হাও খাবে আমার সোনামণি। মলিন হাসে জান্নাত। এই এরিয়াতে লোকজন নেই এখন দুপুর বিথায়। জান্নাত বুঝতে পারে এই সময়টাতেই তার বর এখানে কেন এসেছে। এনেছে কারণ জায়গাটা নিরিবিলি। তবে স্বামীর চৌধুরী ফেল। তার সোনামণি হাওয়া খাওয়ার বদলে এখন খাবে ঠাঠা রোদ। আফসোস। কি হলো নামো। রোদ তো। যা বলেছ, চলো ছায়া দেখে বসে। ভেতরের দিকে একটা ছায়া ঘেরা বেঞ্চ পেল ওরা। দুজনে পাশাপাশি বসলো ঠিকই, কথা বলে না কেউ। স্বামীর ব্যস্ত ফোনে অফিসের কাউকে গালাগালি করতে। বিষয়টা স্বাভাবিক একটি ঘটনা জান্নাতের কাছে। ভীষণ ব্যস্ত মানুষ তার বর, তার সময় কই বউয়ের সাথে প্রেম প্রীতি করার প্রাকৃতিক পরিবেশে বসে। হঠাৎ যখন হাত কচলাতে মন চাইবে তখন কচলায়। জান্নাতের মর্জি মাফিক থোড়াই হবে সব। প্রেম প্রীতির আলাপ করে কি হবে? একটা দাম্পত্যে থোড়াই এসব বাড়তি জিনিস প্রয়োজন। একটা দাম্পত্যে প্রয়োজন টাকা পয়সা, রোজ একবার নিয়ম করে শারীরিক সম্পর্ক, আর স্বামীর প্রতি স্ত্রীর বাধ্যতা। ওসব বাড়তি চাহিদা জান্নাত বুঝ হয়েছে থেকে কখনো করে না সংসারে। প্রেম কি সে তো বোঝেই না। প্রেমের আলাপ দিয়ে কি হবে? স্বামীর ভাষ্যমতে, না না, সবার ভাষ্যমতে জান্নাতের 7 জন্মের ভাগ্য এমন বিয়ে হয়েছে তার। যেটুকু পেয়েছে সেটুকু নিয়ে যেন খুশি থাকে। কোনো কোনো মেয়ে তো এসবও পায় না। জান্নাত সরল মেয়ে, এই এতটুকু নিয়ে আপাতত খুশি। খুশি খুশি মুখটা ঘুরিয়ে সে নদী দেখে একা একা। মনে মনে অদৃশ্য কাউকে বলে, দেখ নদী, দেখ স্বামীর চৌধুরী সোনামণি, এখন আমার চোখ থেকে দেখছিস, এরপর নিজের চোখ থেকেই দেখবি, তখন আমার প্রয়োজন পড়বে না আর। দীর্ঘ সময় কথা বলে কল কাটে স্বামীর। জান্নাতের দিকে তাকিয়ে বলে, কি হলো, থম মেরে বসে আছো কেন? চমকে উঠে জান্নাত। কি করব? কি করবে মানে? হাঁটো। এটা তো হাঁটাহাঁটি করার জায়গা। আমি তো ফোনে কথা বলছি দেখে এখানে বসেছে। তুমি হাঁটো, বাতাস লাগাও গায়ে। কয় পা হাঁটবো? জান্নাত নির্লিপ্ত ভঙ্গিতে প্রশ্নটা ছুটতে স্বামীর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। ধীরে ধীরে বলল, কয় পা হাঁটবি মানে? এটা কেমন প্রশ্ন? মানে কতটুকু হাঁটবো, কোন দিকে হাঁটবো? স্বামীর কিছুক্ষণ তাকিয়ে থাকে জান্নাতের মুখের দিকে। জান্নাত যে তার সাথে ঠান্ডা বেয়াদবি করছে সে বোঝে, তবে বকে না এখন বউকে। কানাকাটি করলে অসুস্থ হয়ে পড়বে। শুধু একটা লম্বা শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, এই জন্যই তোমাকে এতটুকু স্বাধীনতা দিতে বাধে আমার। তুমি দেখতে ভালো বলে হলেও কি হবে? ভীষণ জটিল মেয়ে, ধীরে ধীরে বুঝতে পারছি। স্বাধীনতা পাচ্ছে না বলে স্বামীর সাথে সম্পর্ক যে মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি করছে।
আমার বিশ্বাস করছো? স্বাধীনতা পেলে তুমি আমাকে কি করবে তা ভালোই আন্দাজ করতে পারি আমি। 2 পয়সারও দাম দেবে না আমাকে। জান্নাত জবাব দেয় না। স্বামীর চাপা রাগটা চাপিয়েই রাখে। তবে স্বামীর মাথায় তোলা আছে বিষয়টি। বাড়িতে গিয়েই ভারতীয় টিভি সিরিয়ালের চ্যানেলগুলো কাটতে হবে সেট টপ বক্স থেকে। ওইসব নাটকে থাকা বালপাকনা ফাজিল বেয়াদব প্রতিবাদী খ্যাত ফালতু নায়িকাদের দেখে দেখে এত নাটক করতে শিখেছে এতটুকু মেয়ে। জান্নাত তাকিয়ে আছে চুপচাপ। স্বামীর ঘড়িতে সময় দেখে উঠল। বেজার মুখে বলল, হাঁটতে হবে না, চলো ডাক্তারের কাছে। তানিয়া রহমান জান্নাতের চেক আপ করে হাসি হাসি মুখে স্বামীর দিকে তাকায়, বলে, 2 স্বামী স্ত্রীর চেহারার একই হাল, টেনশন করো খুব। স্বামীর মাথা নাড়ায়। তানিয়া রহমান বলতে থাকে, তোমার বউ ফিট অ্যান্ড ফাইন, 1.5 মাস পেরিয়েছে। সচরাচর ফার্স্ট টাইম মিস্টারে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকি আমরা। দূরে থাকা বলতে একেবারেই যে না এমনটা নয়, তোমাদের দুজনের সম্মতিতে সাবধানে নিয়ম মেনে মিলিত হতে পারো, তবে দুশ্চিন্তা করার কিছু নেই। জান্নাত মাথা নিচু করে বসে থাকে। স্বামীরও চুপচাপ। ডাক্তার জান্নাতকে কিছু ফলের নাম বলল, যেগুলো জান্নাতকে বেশি বেশি খেতে হবে। জান্নাত মন দিয়ে শুনল। এরপর স্বামীরকে বলল, বউ খুব মেজাজ দেখাবে, কটা দিন মানিয়ে নিও। স্বামীর হাসল, বলল, আমার বউ খুব শান্ত আপা, ওসব করবে না। তাই নাকি? নিজের হাতে করেছে যে। স্বামীরের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। তানিয়া রহমান হেসে ওঠে। আচ্ছা বেশ, যাও, আবার 2 সপ্তাহ পরে আসবে। কল করলে আমি যেতে পারি ফ্রি থাকলে। সারাফাতের শরীরটা ভীষণ খারাপ। শুয়ে থাকে শুধু। বুকে ব্যথার রোগী এমনিতেই। ইদানিং ব্লাড প্রেশার জনিত সমস্যায় ভুগছেন। ঝিমিয়ে কাটায় দিন। বড় 2 ছেলের ওপর অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন। বাড়িতে ফিরে স্বামীর বাবার কাছে বসল। রিজিয়া ও ঘরেই ছিল। জান্নাতের কথা জানতে চেয়ে প্রশ্ন করল, ডাক্তার কি বলল? সব ঠিকঠাক। রিজিয়া উসখুস করছে। রুহির কথা তুলতে পারছে না ভয়ে। মাঝে মাঝে রুহির সাথে রিজিয়ার কথা হয় লুকিয়ে লুকিয়ে। হাওলাদার বাড়ি থেকে 3 দিন আগে সবাই মেনে নিয়েছে রুহিকে। তাসলিমা বেগমের শ্বাস টান ওঠায় ছেলে আর ছেলের বউকে দেখতে চেয়ে বায়না করেছিলেন মোশারেফ হাওলাদার আর 2 ছেলের কাছে। রাত থাকলেও মোশারেফ হাওলাদার নিজে গিয়ে রুহিকে এনেছে ও বাড়িতে। রুহির স্বামীর সাথে শ্বশুর বাড়িতেই থাকছে। রোজ ছাদে গেলে দেখতে পাচ্ছে মেয়েটাকে মাথায় ওড়না টেনে স্বামীর সংসার করছে। অথচ একটু সামনে থেকে দেখতে পাচ্ছে না রিজিয়া। ও বাড়ির পুরুষগুলো যদি নিজেদের দেমাগ ভাঙতে পারে, তবে চৌধুরীরা কেন পারবে না? তন্ময় বাড়িতে আসার পরেই বাবার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। মোশারেফ ক্ষমাও করেছেন রাগ ভুলে। তাসলিমার স্বামীকে অনুরোধ করে জমি জমা ভাগ করে দিয়েছে। প্রত্যেক ছেলে 4% করে জমি পেয়েছে। ওই 1% জমি তন্ময়ের ভাগে জমির মধ্যেই পড়েছে। তন্ময় রুহির স্বামী, সে হিসেবে রুহিরই তো হলো শেষমেশ জমিটা। একটু এভাবে সরল করে কি সবটা দেখা যায় না? মেয়েটা একটা ভুল করেছে ঠিক, তবে তারাও তো খুব একটা ভালো করেনি রুহিকে জোর জবরদস্তি করে। এসব কথা রিজিয়া মনে মনে সবসময় ভাবলেও স্বামীর ছেলেদের বলতে পারে না। মেজ ছেলেকে তো একদমই না। স্বামীর মায়ের মুখ দেখে ভেতরটা পড়ে নেয়। কি মেয়ের জন্য মন পড়ছে? রিজিয়া চুপ করে রয়। উঠে দাঁড়ায় স্বামীর, বলে, এই ঘরে ঢোকানোর চেষ্টা করবে না ওকে। রক্তারক্ত হয়ে যাবে বলে দিলাম। বাবাকে মরতে রেখে যে মেয়ে পালিয়ে যায়, তার কোনো স্থান নেই এখানে। আকাশ রাবেশ ডাকাডাকি করছে আজ। আজ বহুদিন পরে এমন মেঘ করেছে। ওই মেঘ দেখে দেখে জান্নাতের ভীষণ তেষ্টা পায় বৃষ্টিতে ভেজার। স্বামী গিয়েছে সন্ধে নাগাদ অফিসে। সুযোগ পেয়ে জান্নাত সাহস করল বৃষ্টিতে ভিজতে। ছোটবেলা থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বৃষ্টিতে ভিজলে অল্পতেই ঠান্ডা লাগে। তাই বৃষ্টি গায়ে মেখে জান্নাত খুশি হলেও বেশিক্ষণ ভেজেনি। পেটে থাকা কারো কথা চিন্তা করে ছুটে এসেছিল নিচে। এসে শাড়ি পাল্টে দ্রুত একটু সরিষার তেল গরম করে হাতে পায়ে তালুতে মেখে নেয়। ছোট প্রাণটাকে জান্নাত ভোগাতে চায় না ঠান্ডা লাগিয়ে। রোজ নিয়ম করে দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ায় জান্নাত সন্ধেতে। রুহি এই সময় রোজ মেধার বেলকুনিতে আসে। আজ রইল। মুখটা মলিন তার, গায়ে সুতির একটা শাড়ি, গা ভর্তি সোনার গয়না। জান্নাত মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে বলল, ওকে রানীর মতো লাগছে রুহি আপু। রুহি চোখ মুছে বলে, পুচকু কেমন আছে? ভালো। আর বাবা? শুকনো মুখে জান্নাত জবাব দেয়, ভালো নেই। রুহি কাঁদছে। হাঁপাতে হাঁপাতে বলে, একটু এসে দেখবো ভাবি, একটু।
জান্নাত জবাব দেয় না, দিতে পারে না। স্বামীর বলেছে খুনোখুনি হবে, ভরসা নেই তো ওই লোকটার। এমন কিছু ঘটালেও ঘটাতে পারে। প্রসঙ্গ পাল্টে জান্নাত বলে, ভার্সিটিতে যাও? ওপর নিচে মাথা ঝাঁকায় রুহি। জান্নাতের চোখ চকচক করে। তোমার বর তোমায় খুব সাপোর্ট করে, তাই না? কাঁদতে কাঁদতে মুখে হাসি ফোটায় রুহি, বলে, এত কিছুর মাঝে ওর ভালোবাসাই একটু মানসিক শান্তি দিচ্ছে। ও বাড়ির লোক কেমন সবাই? মেধাপু আমার শাশুড়ি বাদে সবাই একটু রাগ রাগ, তবে কষ্ট দেয় না কেউ। যেটুকু সম্মান আদর দেওয়ার দেয় মেয়েকে নয় সেসব। জান্নাত স্বস্তির শ্বাস ফেলে। রুহি বলে, আজ 9টার দিকে বারান্দায় একবার আসবে ভাবি। কেন? তন্ময় সরি বলতে চায় তোমাকে, ও রোজ বলে আমায়। মাছি তাড়ানোর মতো হাত নেড়ে জান্নাত বলে, আরে ধুর, যাও তো, মন দিয়ে সংসার করো। অনেক অনেক দোয়া। স্বামীর আসে রাত করে। জান্নাতকে দেখে গম্ভীর হয়ে বলে, কথা বলেছিল নাকি লুকিয়ে লুকিয়ে ওবারে তন্মের বউর সাথে আজ? জান্নাত চুপচাপ মাথা নাড়ে, মুখটাকে চোরের মতো করে রেখেছে। তবে স্বামীর সন্দেহ হলো না। এত কিছুর পরেও যে জান্নাত এই সাহস করবে তার মনে হয় না। বাড়ির কেউ যেন আমার আদেশ অমান্য না করে, সেটাও দেখবে। খেয়ে দিয়ে স্বামীর আজ ফুরফুরে মেজাজে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। জান্নাতকে টেনে নিয়ে কিছুক্ষণ নরম আদর করে বলল, বাড়িতে তোমার বাবাকে 5,000 টাকা দিলাম আজ। কেন? চাইলো। জান্নাতের ভীষণ রাগ চাপে মহাসিনের প্রতি। লজ্জায় মাটিতে মিশে যায় জান্নাত। মামারা, কখনো কখনো মামিরা, আব্বা বেশ ভালোই টাকা পয়সা চেয়ে চিনতে নেয় স্বামীর থেকে। এটা জান্নাত মোটেও পছন্দ করে না। নিজেকে কেমন বিকৃত পণ্য মনে হয় ওই সময়টিতে। দিলেন কেন? মলিন মুখে জান্নাত জানতে চাইল। স্বামীর হালকা গলায় বলল, অসুবিধা কোথায়? শ্বশুর চেয়েছে, মুরব্বী মানুষ। চুপ হয়ে রয় জান্নাত। স্বামীর মনে মনে সামান্য হাসে। সবাইকে টাকা দেওয়াটা যে সে খুব উপভোগ করে বিষয়টা তেমন নয়। তবে এদের হাতে মুঠোয় রাখা স্বামীর প্রয়োজন। এরা এযাবৎ বহু উপকার করেছে স্বামীর। প্রকৃতপক্ষে বউয়ের ওপর কর্তৃত্ব ফলাতে শ্বশুরবাড়ির লোককে হাত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই দুহাতে টাকা ঢালতে রাজি সে। জান্নাতকে ধীরে ধীরে বুকে টানে স্বামীর। বাইরে ঝমঝমে বৃষ্টি, বুকের ভেতর একটা নরম শান্ত সুবাসিত শরীর। দুগালে চুমু খেয়ে আজই প্রথম স্বামীর অনুমতি নিল নরম গলায়। ডক্টর কি বললো শুনলে? আমি আদর করতে পারবো তোমায়। জান্নাত অবশ্য বাধা দেয়নি। অতটুকু মস্তিষ্কে তার আরো একটা ব্যাপার ঢুকেছে। মাইমুনার কথাগুলো কানে বাজছে। স্বামী উপেক্ষা করলে এই স্বামী আরেক নারীর দ্বার প্রান্তে যাবে। নারী জীবন বড় অনিরাপত্তার জীবন, অন্তত পুরুষের থেকে। পুরুষ নারীকে আগলায়, এই পুরুষই লাথি মারে। জান্নাত লাথি খেতে চায় না কখনো। মন উড়ো উড়ো করলেও সে বাস্তবতা বোঝে। তার বাস্তবতা এই লোকটা, এই সংসার, তার পেটে অনাগত সন্তান। দুদিন উপেক্ষার পরিণামে যদি এই লোকটা বেইমানি করে বসে, পুরুষের কাছে সঙ্গমতি প্রয়োজনীয় কিছু তা জেনেছে জান্নাত। এরা এই ব্যাপারটিতে কেন এতদিন ত্যাগ স্বীকার করবে? পুরোটা সময় জান্নাত অসুস্থ শরীরে চুপ হয়ে থাকে। উল্টো সে নিজে আঁচল সরিয়ে দেয়। কোনোভাবেই চায় না জান্নাত কপাল পোড়াতে, কোনোভাবেই না। ঘুমের মধ্যে আজ জান্নাত খুব ভয়াবহ একটা দুঃস্বপ্ন দেখেছে। সে দেখেছে একটা ছোট্ট বাচ্চা অন্ধকারে তাকে মা মা বলে ডাকছে। তবে জান্নাত বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না কোথাও। তার দম ফুরিয়ে আসছে ছুটতে ছুটতে, শরীর ছেড়ে দিচ্ছে। অন্ধকারে ওই মা মা ডাকটা তাকে আরো পীড়া দিচ্ছে। জান্নাত চেঁচায়, চেঁচাতেই ঘুম ভেঙে যায় ওর। দর ফুরিয়ে উঠে বসতেই স্বামীরে উঠে বসে, উঠে আগলে নেয় ওকে। কি হয়েছে জান্নাত? আমার দুঃস্বপ্ন দেখেছ? টকটকে লাল দুটো চোখে জান্নাত ঢুলু ঢুলু তাকায় স্বামীর দিকে। স্বামী তৎক্ষণাৎ ওর কপালে হাত রাখলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে জান্নাতের। রাতে সেভাবে টের না পেলেও সকালটায় জান্নাত বুঝলো তার খুব জ্বর। তাপমাত্রা প্রকট। ভীত সন্ত্রস্ত জান্নাত ঘাবড়ে গিয়ে স্বামীকে কিছু জানায় না। খুঁজিয়ে খুঁজিয়ে যদি জেনে নেয় কেন এত জ্বর, ঠান্ডা লাগিয়েছিল কিনা, তবে কথা শুনিয়ে শেষ করে দিবে জান্নাতকে। এমনিতেই কনসিভ করার পর থেকে কুসুম গরম পানি ছাড়া গোসল করতে দেয় না জান্নাতকে স্বামীর। এতটাই খুঁতখুঁতে লোকটা। অবশ্য জান্নাতের রোগশোকের শরীর যে, যদি শোনে জান্নাতে এই শীত শীত মরশুমে বৃষ্টিতে গা ভিজিয়েছে ধেই ধেই করে, তাহলে গলাটায় টিপে ধরবে জান্নাতের। পাশে স্বামী নেই, পড়ে আছে ম্যাগাজিনটা। জান্নাত জ্বর আর ঘুমের ঘোরে ম্যাগাজিনটা তুললো হাতে। পাতা উল্টে পাল্টে কিছুক্ষণ দেখে রেখে দিল। গা ম্যাজ ম্যাজ করছে।
হাই তুলে যেই না উঠে বসলো অমনি শুনতে পেল নিচে চেঁচামেচির শব্দ। অফিস টাইম হয়নি স্বামীর রাজনের, সবেমাত্র সকাল 8টা, বাড়িতেই সবাই। তবে কি হলো? রুহি আপুকে নিয়ে কোনো ঝামেলা? সারাফাত চৌধুরীর বুকে ব্যথা উঠেছে, বুকে হাত চেপে রেখে ঘুমিয়ে যাচ্ছে লোকটা। সকালে রিজিয়া যখন চা নিয়ে এলো, দেখলো সারাফাত চিত হয়ে পড়ে আছে মেঝেতে, কিছু বলতে চাইছে, পারছে না। ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছে জান্নাতের চোখের সামনে। স্বামীর রাজন দুই ভাই বাবাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। ডাক্তার না ডেকে সরাসরি অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছে। বাড়ির গাড়ি দুটো ওয়াশ করতে পাঠিয়েছে। রেজিয়া স্বামীর পায়ের কাছে বসে চোখে জল ফেলছে। শ্যামা মাকে ধরে রেখেছে। জান্নাত কি করবে কিছু বুঝতে পারছে না। গায়ে জ্বর নিয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছে সে। কোনো সাপোর্ট ছাড়া দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে সে প্রার্থনা করছে শ্বশুরের সুস্থতার জন্য। সময় গড়াতে পাড়া প্রতিবেশী থেকে লোক জড়ো হলো বাড়ির অন্দরমহলে। অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছে বিধায় স্বামীর ফোনে গালাগালি করতে ব্যস্ত। ঠিক তখনই রুহি এলো ছুটতে ছুটতে। বাবার খবরটা সে পেয়েছে সুহানার থেকে। সুতি শাড়ি পরিহিতা নববধূ রুহি শাড়ির আঁচল খসে পড়তে চাইছে ছোটাছুটিতে, তবে তাকে থামতে হলো সদর দরজাতেই। স্বামী ঢুকতে দিল না, একটা ধাক্কা মেরে বের করলো বাড়ি থেকে। রুহিকে এসে ধরল তন্ময়। স্বামীর ওদের দুজনের উপর বজ্র ধমকে চেঁচায়, এখন এখান থেকে বের হও, নয়তো মারা পড়বি আমার হাতে। রুহি ডুকরে কেঁদে উঠে স্বামীর পায়ে পড়ল। ভাইয়া দাও না ক্ষমা করে, দাও না বাবাকে দেখতে। রাজন এসে ওকে টেনে তুলে উঠিয়ে আবার বের করে ঘর থেকে। না, সেদিন সব সম্পর্ক শেষ করলি না, আবার কি? এখন আবার কি? এভাবে বারবার রুহি মার খাচ্ছে দেখে তন্ময় নিজেকে সামলাতে পারল না আর। জেদ দেখিয়ে রুহির হাতটা ধরে বাড়ির ভেতরে এনে বলে, এনাফ, অতিরিক্ত করছেন আপনারা। রুহির অধিকার আছে ওর বাবাকে দেখার, একদম বাড়াবাড়ি করবেন না। নিমিষেই এক প্রকার ধাক্কাধাক্কি লেগে গেল। জান্নাত মাথার ঘোমটা টেনে সিঁড়ির কাছে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল, দেখছিল তার স্বামীকে। রাগের কোনো নিয়ন্ত্রণ থাকছে না ওই লোকের। ওদিকে সারাফাত অসুস্থ, রেজিয়াও আসছে না, ও বাড়ি থেকেও কেউ আসছে না এই ঝামেলা থামাতে। জান্নাত আশেপাশে তাকায়, সুহানাকে না পেয়ে সে বড় বড় শ্বাস ফেলে নিজে পা বাড়ায় স্বামীর দিকে, গিয়ে ধরল স্বামীর হাতটা, টানলো ওকে। আপনি থামুন, ওইদিকে আব্বা। স্বামীর কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে বিরাট একটা ধমক দেয় জান্নাতকে। ভেতরে যাও ফাসিল, এখনই। বলার কিছু নেই আর জান্নাতের। ওই একটা ধমকই সবকিছু। ওই একটা ধমকই সর্বরোগের অব্যর্থ মাদুলির মতো কাজ করে জান্নাতের ক্ষেত্রে। চুপচাপ মাথা নুইয়ে জান্নাত অসুস্থ শ্বশুরের ঘরে ঢোকে এবং স্বামীর রুহিকে ঢুকতেই দেয় না বাড়িতে। তবে যখন অ্যাম্বুলেন্সে তোলা হয় সারাফাতকে, তখন রুহি দূর থেকে বাবাকে এক পলক দেখে। তন্ময় ওকে শক্ত করে ধরে রেখেছে। হার্ট অ্যাটাক হয়নি সারাফাতের, বুকে একটু চাপ পড়েছে এই যা। তবুও স্বামীর বা রাজন কেউ ঝুঁকি নেয়নি। অ্যাপোলোতেই 3 দিনের জন্য সার্বিক পর্যবেক্ষণের উদ্দেশ্যে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে। সারাফাতের কাছে থাকছে রিজিয়া। বাড়িটা এখন নিরিবিলি। জান্নাত আর মাইমুনা ছাড়া প্রত্যেকেই হসপিটালে। এদিকে জ্বর বাড়ছে জান্নাতের। জ্বরকে বাড়তে দেওয়া ঠিক হবে না ভেবে প্যারাসিটামল নিয়েছে, তবে কমেনি জ্বর। প্রতিবার এই প্রবল জ্বর তার অ্যান্টিবায়োটিকে থামে। দুপুর নাগাদ রাজান ব্যতীত প্রত্যেকে বাড়িতে ফিরল। জান্নাত তখন ছিল ঘরে। হঠাৎ খুব লেবু খেতে ইচ্ছে করছিল দেখে লেবুর রস খাচ্ছে চিপে চিপে, ডান হাতের তর্জনীতে লাগিয়ে লাগিয়ে। স্বামীর রুমে ঢুকতেই অগোছালো হয়ে আটশোয়া হয়ে শুয়ে থাকা জান্নাত শটান হয়ে উঠে দাঁড়ায়। এটা তার অভ্যেস। সারাদিনে দৌড়াদৌড়ি স্বামীকে ভোলাতে পারেনি সকালের ঘটনাটি। জান্নাতের উপর ভীষণ রাগ আছে তার। বাড়ি থেকে ফিরে ফ্রেশ না হয়েই এগিয়ে গিয়ে খ্যাপাটে স্বরে বলে, সাহস কি করে হয় তোমার? ঘাবড়ে যায় জান্নাত। দুবার ফাঁকা ঢোক গিলে বলে, আমি কি করেছি? কি করছো? সকালে বাড়ি ভর্তি প্রতিবেশীর সামনে তুমি কোন দুঃসাহস নিয়ে গিয়ে আমাকে বাধা দিয়েছ আমি যাতে তন্ময়কে ছাড়ি? টকটকে চোখে তাকিয়ে আছে জান্নাত, কাপা স্বরে বলে, বাবা অসুস্থ ছিল তাই। সেটা আমার মাথায় ছিল না। সবার সামনে গিয়ে আমাকে টানাটানি করে কি বোঝাতে চেয়েছ? স্বামীর ঘটে বুদ্ধি নেই? ওর থেকে বউ বুঝদার। আমার সাথে তখন সবার সামনে উচ্চ গলায় কথা বলে কি বোঝাতে চেয়েছ? তুমি খুব আমাকে নিয়ন্ত্রণ করো? স্বামীর চৌধুরী বউয়ের নেওটা? জান্নাত হাঁসফাঁস করছে। সে বলতে ভুলে গিয়েছে তার গায়ে জ্বর। উল্টো বিস্ময়ে হতবাক হয়ে বলে, আপনি জটিল করে দেখছেন। মোটেও জটিল করে দেখছি না। আমার উপর পাবলিক প্লেসে এই ধরনের মাতব্বরি করতে আমি বারবার নিষেধ করি।
বারবার আমি বলি ছোট ছোটর মতো থাকো, কিন্তু তুমি তো থাকার মানুষ নাও। চোখ বেয়ে পানি পড়ল জান্নাতের, নিচু করে নিল মাথা। স্বামীর এবার থামলো, মেজাজটাকে বহু কষ্টে বাগিয়ে এনে হন্তদন্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। স্বামীর ব্যস্ততা বেড়েছে, এদিকে বেড়েছে জান্নাতের জ্বর। স্বামীর রাগ দেখে আর জান্নাতের সাহস করেনি। ওই লোকটা নির্ঘাত গলা টিপে ধরবে জান্নাতের, যদি শোনে জান্নাত বৃষ্টিতে ভিজেছিল। নির্ঘাত। অবশ্য জান্নাতের অসুবিধে নেই এই জ্বরে, বাড়িতে রেনু আছে, তাকে দিয়ে পুরনো প্রেসক্রিপশন নিয়ে পাড়ার ফার্মেসি থেকে জ্বরের অ্যান্টিবায়োটিক আর কাশির ওষুধ আনিয়েছে। 3 দিনে সব গায়েব হবে। স্বামীরাজ বাড়িতে ফিরল বেশ রাত করে। রাত তখন 1টা। হসপিটালে বাবার কাছ থেকে হয়ে এসেছে বিধায় এত দেরি। ভীষণ ক্লান্ত ছিল স্বামীর। সদর দরজা খুলেছে সুহানা। আর তুলতে তুলতে দোতলায় উঠে ঘরে পা রাখতে স্বামীর থমকায়। চাদর মুড়ি দিয়ে জান্নাত ঘুমিয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে স্বামীর বেডসাইড টেবিলের ওপর রাখা দুধের গ্লাসটা দেখে, যেটা তখনও জান্নাত খায়নি। স্বামীর এগিয়ে গিয়ে বিছানায় রাখা উপন্যাসের 2টো বই তুলে গুছিয়ে রাখতে রাখতে জান্নাতকে ডাকলো। জান্নাতুল, উঠে দুধটা খেয়ে নাও। জান্নাতুল, সোজা হয়ে যাও, এভাবে শুতে নেই সময়। বারবার ডাকার ফলে ঘুম ছুটে যায় জান্নাতের। এমনিতেও এই লোকটার একটা সাধারণ ডাক জান্নাতুলের কাছে ধমক লাগে। ঘুম ভেঙে লাফিয়ে বসে জান্নাত কপাল চেপে ধরে। জ্বরের ভেতরে জ্বলুনি কমেনি, উল্টো বেড়েছে। স্বামীর কিছু পলক মেয়েটাকে দেখে রাগি রাগি গলায় জানতে চায়, রাতে খেয়েছিলে? মাথা নেড়ে জান্নাত হ্যাঁ বলে বিছানা থেকে তড়িঘড়ি করে নেমে ঘরময় এলোমেলো দৃষ্টি ফেলে বলল, 1টা বেজেছে রাত। হ্যাঁ। জবাব দিয়ে স্বামী ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। জান্নাত তাড়াহুড়ো ভঙ্গিতে তার ওষুধের ঝাঁপি খুঁজছে। রাত 1টায় তার একটা অ্যান্টিবায়োটিকের ডোজ নিতে হবে। অ্যালার্ম দিয়ে রেখেছিল এজন্য। ওষুধের ঝাঁপি খুঁজে পেয়ে পাতা থেকে ওষুধ খুঁটে বের করছে ঢুলতে ঢুলতে। ওষুধটা মুখেও পুড়েছে। পানির বোতল তুলে আরেকটু পানি খাবে তখনই স্বামীর ওয়াশরুম থেকে বেরিয়ে জান্নাতের হাত দেখে বলে ওঠে, কি খাচ্ছ ওটা? হাতে কি? জান্নাত খানিকটা চমকে ওঠে, ঘাবড়ে যায়। পরপর নিজেকে সামলে ওষুধটা গিলে খেয়ে নিচু গলায় বলে, জ্বর এসেছে, ওষুধে কমেনি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি। চোখ দুটো আকস্মাৎ বড় বড় হয়ে যায় স্বামীরের। হয়তো বুদ্ধি হয়ে ছুটে এসে জান্নাতের হাত ধরল। জান্নাত ঘটনার আকস্মিকতায় চমকাতেও পারল না। দেখল তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াশরুমে। বেসিনের সামনে ওকে দাঁড় করিয়ে স্বামীর অস্থির গলায় চেঁচাচ্ছে, বমি করো, বমি করো স্টুপিড। স্বামীর এমন আকস্মিক অগ্নি মূর্তি দেখে জান্নাত কেঁদে ফেলে ভয় পেয়ে। হাঁপাতে হাঁপাতে বলে, কেন? তোমাকে বমি করতে বলেছি আমি। বজ্র ধমকে ঝাঁঝিয়ে উঠল জান্নাতের কান। অন্তরাত্মা সব। ওকে পেছন থেকে চেপে ধরে তাড়া দিচ্ছে স্বামীর। ক্রমবর্ধমান অস্থিরতায় তাকে আর 5 দিনের থেকেও ভয়ানক লাগছে। জান্নাত দিশা না পেয়ে কাঁদতে কাঁদতে গলায় আঙ্গুল দিয়ে বমি করে সব ভাসালো। ওষুধটা বেরিয়ে গেল। দুর্বল শরীরটা নিয়ে ঘুরে স্বামীরকে দেখে। জান্নাতের বমি হয়েছে, যেন স্বামীরের অস্থিরতা কমেছে কিছুটা, তবে মুখটা থমথমে। জান্নাতের মুখে পানি ছিটিয়ে ভালো করে ওকে কোলে তুলে এনে বিছানায় আটশোয়া করে রাখল। জান্নাত কম্পিত স্বরে বলল, কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে? আম্মু কোথাকার? আমি সত্যিই জানি না। স্বামীর ওষুধের ঝাঁপির কাছে যেতে যেতে বলে, অ্যান্টিবায়োটিক নিচ্ছিলে কোন আকেলে? বেকুবির একটা সীমা থাকে জান্নাতুল। আমি তো আগেও নিয়েছি, আপনি জানেন। ওষুধের ঝাঁপি হাতে নিয়ে স্বামীর আবারও ধমকে বলে, তুমি এখন প্রেগনেন্ট। প্রেগনেন্সিতে এসব ওষুধ নেওয়া ঝুঁকি, জানো না? আচমকা বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় জান্নাতুল। চটফটিয়ে উঠে তার ভেতরটা। স্বামীর মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? কেঁদে উঠে জান্নাত আবারও হাঁসফাঁস করে উঠে বলে, আমি তো 2টো ডোজ নিয়ে ফেলেছি, সকালে বিকেলে। হতভম্ব স্বামীর কথা হারিয়ে জান্নাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরপর অস্ফুটে বলে, কি বললে? ওপর নিচ মাথা ঝাঁকিয়ে জান্নাত শুধু কাঁদে। স্বামীর বড় বড় 2টো শ্বাস ফেলে এক আছাড়ে ওষুধের ঝাঁপি ফেলল। তারপর ক্ষেপে এগিয়ে গিয়ে বলল, এত বড় ব্লান্ডার করার আগে আমাকে জানাতে পারলে না? আপনি ব্যস্ত ছিলেন। অস্থিরতায় রাগে নিজের চুল টানছে স্বামীর। হাত নিষ্পিস করছে। সে হাত দুটো মুষ্টিমেয় করে রেখে বকতে থাকে, এই সামান্য কথাটা তুই জানিস না যে এই সময় এত কড়া ডোজের অ্যান্টিবায়োটিক পেটের বাচ্চার ক্ষতি হতে পারে? এটা আমাকে বিশ্বাস করতে বলিস? এটা তো ক্লাস 8-এর মেয়েরাও জানে। জান্নাত এই ভয়টা এতক্ষণ পেয়েছে। স্বামীর তাকে এভাবে পাকড়াও করবে সে 5 মিনিট আগেও ভেবেছে। থেমে থেমে জবাব দেয়, আমি সত্যি বুঝে উঠতে পারিনি এত কিছু।
আমি জানতাম না সত্যি, অতটা খতিয়ে ভাবিনি। প্রচন্ড রাগে স্বামীরের হাসি পেল, পরপর চেঁচালো। কেন জানিস না সামান্য কথাটা? এখন তোর কমন সেন্স কোথায়? সব জানিস, সব বুঝিস, তবে এটা কেন জানবি না? জান্নাত বসলো ক্লান্ত হয়ে বিছানাতে। দুশ্চিন্তায় তার শরীর কাঁপছে। এই অবস্থায় এই লোককে কিভাবে শান্ত করবে সে? স্বামীর মুখে যা এসেছে তাই শুনিয়েছে জান্নাতকে। বিষয়টা এমন যে স্বামীরের একার একটা খুবই মূল্যবান জিনিস জান্নাতকে স্বামী রাখতে দিয়েছে। জান্নাত গা ছাড়া ভাব দেখিয়ে অযত্ন করেছে জিনিসটার। রাগের মাথায় কথা শোনাচ্ছে স্বামীর, অথচ ওই জিনিসটা যে অর্ধেকটা জান্নাতেরও। ওটাকে হারানোর ভয়ে, ওটার ক্ষতির ভয়ে যে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এটা কি ওই লোক বোঝে? ধূর্ত ব্যবসায়ী স্বামীর চৌধুরী তো হিসেব নিকেশে পাক্কা। হিসেবে ডেবিট ক্রেডিটের ঘর সমান যেভাবে রাখে নিখুঁতভাবে, তেমনি ভাবে নিজের বাচ্চা হারানোর আতঙ্কে পুরুষ লোকটা রাগে অন্ধ হয়ে কড়াই গন্ডায় জান্নাতের যেটুকু বকা পাওনা সেটুকু দিয়েই ক্ষান্ত হবে আজ সমান সমান। জান্নাত একটা তথ্য জানতো না, সে জানতো না সত্যি ওই কথাটা। তার জীবনে ওই তথ্যটা জানার অভিজ্ঞতা কি হয়েছে? জান্নাত সব বিষয়ে বেশি বুঝলেও ওই তথ্যটাও জানার কথা ছিল। কবার মা হয়েছে জান্নাত? কবার? নিরবস্ত্র বিসর্জন করা ছাড়া আর কোনো কাজ নেই জান্নাতের। এদিকে গায়ে জ্বর যেন পালিয়ে গিয়েছে স্বামীরের বকা শুনে। অস্থির পায়চারি করে গজরাতে গজরাতে স্বামীর হাতে ফোন নেয়। ওই অত রাতে ডক্টর তানিয়াকে কল করে। ওপাশ থেকে তানিয়া শুনে ভরসা দেয় স্বামীরকে। শান্ত হও, যে কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাবে, আমি জেগে আছি, হসপিটালে ডিউটিতে আমি। ফোন কেটে ফোনটাকেও একটা আছাড় মারে স্বামীর। তারপর টকটকে দুটো লাল চোখে জান্নাতের দিকে তাকিয়ে বলে, সব ব্যাপারে উদ্দেশ্যনতা মারা যায়। এই বাচ্চার ব্যাপারে শুরু থেকে তুমি কেয়ারলেস। যেন আমি জোর করে এই বাচ্চা তোমাকে ধরেই দিয়েছে, তোমার ওয়েল পলিশড ক্যারিয়ার নষ্ট করেছে, তাই তুমি বাচ্চার ওপর বিরক্ত? কোনো মতে জন্ম দিতে পারলেই বেঁচে যাও এমন ভাব ধরে ঘুরতে। দুধ থেকে শুরু করে পানিটা অব্দি আমি তাকে দিয়ে খাইয়েছে। ভিটামিন ক্যাপসুল রোজ আমি না বললে তো ছুতেই না। আর আজ নিজের জ্বর হয়েছে বলে সরাসরি অ্যান্টিবায়োটিক হাতে নিলে। ভেজা চোখ তুলে তাকায় জান্নাত, বলে, আপনি জানেন আমার জ্বর হলে কি অবস্থা হয়? তো দুটো দিন দেখতে মরে তো আর যেতে না। আমার বেবির তো কোনো যত্ন তুমি নাও না, যে আজ নিজের জ্বর হলো অমনি এত তৎপর হলে। স্বার্থপর কোথাকার। বলার মতো কথা জান্নাত আসলেই খুঁজে পাচ্ছে না। এই লোকের সাথে তর্কে জড়ানো মানে নিজের বারবার দোষী হওয়া, বারবার। জান্নাত দোষী হতে চায় না। জান্নাত জানে এই বাচ্চাটা জান্নাতের কতটা আবেগের। জান্নাত স্বার্থপর নয়, স্বার্থপর ওই নামে উচ্চ শিক্ষিত লোকটা, যে এই বাচ্চাটাকে কেবলই তার অংশ দাবি করে। অস্থিরতায় কেউ ঘুমাতে পারে না। স্বামীর চিবিয়ে চিবিয়ে বলে যেতেই থাকে, আমার বেবির যদি কিছু হয় জান্নাতুর, সত্যি আমি জানি না আমি তোমাকে কি করবো স্টুপিডিটির জন্য। আরে লোকে শুনলেও তো হাসবে। এই বিষয়টা একটা গর্ভবতী মা জানে না। সিরিয়াসলি। জান্নাত শুয়ে পড়ল চুপচাপ। মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো কিছুই করার নেই তার। ওদিকে স্বামীর না ঘুমায় না থামে। এই ঘটনার রেশ ধরে জান্নাতের প্রতি যত চাপা ক্ষোভ ছিল সব উগরে দিচ্ছে। জান্নাতের আকুল প্রার্থনা হয়তো সে রাতে সৃষ্টিকর্তা রাখেননি কোনো কারণে। ঠিক ভোর রাত 4:30টার সময় জান্নাতের পেটে ব্যথা শুরু হলো। এমন তীব্র ব্যথা, নিঃশেষে নিংড়ে নিচ্ছে জান্নাতের দম। ব্যথা শুরু হবার সাথে সাথে স্বামীর তানিয়াকে কল করলে তানিয়া হসপিটালে নিয়ে যেতে বলে। স্বামীরকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। সায়ন গতরাতেই এসেছে, পার্কিং এরিয়ায় বাড়ির গাড়ি দাঁড় করানো। স্বামীর শার্টটাও পাল্টালো না, এসে পাজাকোলা করে তুলল ব্যথায় আধো অচেতন জান্নাতকে। মুহূর্তে লাল লাল তরলে মেখে গেল স্বামীরের হাত, শার্টের কিছু অংশ। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল স্বামীর। সে জমে গিয়েছে, চোখ মুখ কঠিন করে এগিয়ে যাচ্ছে। জান্নাত জ্ঞান হারানোর আগে অবধি স্বামীরের কঠিন মুখটায় চেয়ে চেয়ে দেখল। কণ্ঠে খুব দরদ ঢেলে জানতে চাইল অল্প বয়সী নার্সটা জান্নাতের কাছে। চোখ পিটপিট করে তাকাচ্ছে জান্নাত, মুখটা ফুলে উঠেছে তার। মুখে কোনো শব্দ উচ্চারণ না করে শুধু মাথা ঝাঁকালো দুর্বল ভঙ্গিতে। বিগত 7 ঘন্টা ছিল তার জীবনের সর্বোচ্চ দুঃসহনীয় 7 ঘন্টা। ঘণ্টাখানিক আগে ডক্টর তানিয়া ব্যথানাশক ইনজেকশন কোমরের নিম্নাংশে দিয়ে গিয়েছে। এখন একটু আরাম ঠেকছে বিধ্বস্ত শরীরটায় জান্নাতের। কেবিনে ওর বেডের নিচে মেডিকেল বক্স থেকে আরেকটা স্যানিটারি ন্যাপকিন বের করে জান্নাতের সায়া খানিকটা উপরে তুলে বলে,
বিছানার চাদর খামচে ধরে জান্নাত দু চোখ বন্ধ করে নেয়। চোখ বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ অসহ্য তরল, বুকটা খা খা করে ওঠে। ময়লা, এরা ময়লা কেন বলছে ওটাকে এখন? ও কি ময়লা হয়ে গিয়েছে? না থাকুক আর জান্নাতের কাছে, চলে যাক আল্লাহর কাছে। তবে জান্নাত ময়লা শব্দটা শুনতে ইচ্ছুক নয়। ও বাচ্চা ছিল জান্নাতের। জান্নাতকে কাঁদতে দেখে নার্স রিমি চিন্তিত ভঙ্গিতে হাঁক ছাড়ে। কেবিনের দরজায় দাঁড়িয়ে উঁচু গলায় ডাকে, অ্যাপোলো 6 তলায় গাইনি ওয়ার্ডের একটি ভিআইপি কেবিনের লবিতে একটা স্টিলের বেঞ্চিতে উৎভ্রান্তের ন্যায় বসে আছে স্বামীর। চোখ মুখে কোনো অভিব্যক্তি নেই তার। দৃষ্টি দেয়ালে সাঁটানো একটা বিশাল বড় ক্যালেন্ডারে। সেখানে আছে একটা ফুটফুটে শিশুর হাস্যোজ্জ্বল ছবি। স্বামীর চোখ নামায় না ওই ছবিটার থেকে। রিজিয়া এগিয়ে গিয়ে ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাবা যা, কাঁদছে মেয়েটা। মায়ের হাতটা প্রথমে সরিয়ে দেয় আলতো হাতে স্বামীর। হঠাৎ ফোন বেজে উঠে তার। অফিসে নাম্বার দেখে ফোনটা ছুঁড়ে মারে মেঝেতে প্রচন্ড রাগে। চেঁচিয়ে উঠে মাকে বলে, ওকে ন্যাকামি করতে বারণ করো। জান্নাত চোখের পানি মুছে হাতে রাজলায়। সাথে সাথে আরো দুফোঁটা গড়িয়ে পড়ে। রিজিয়া স্বামীকে শান্ত করতে বলে, বাবা এসব আল্লাহর ইচ্ছেতে হয়, ওকে কেন দোষারোপ করছিস? কেন মা, কি ইচ্ছে করে করে এসব হয় আল্লাহর ইচ্ছাতেই। আর ও বলছে আল্লাহর ইচ্ছেতে বৃষ্টিতে ভিজেছিল, ওকে বড় হয়েছিল। যাও জান্নাতুল, এই অসময়ে বৃষ্টিতে ভিজে পেটের বাচ্চাকে শেষ করো, বলো। ছেলে চেঁচামেচিতে নিজেই কাঁদছে রিজিয়া। সারাফাত অ্যাপোলো 4 তলাতে ভর্তি। গোটা বাড়িতে কোন বিপদ ঘটে গেল, কোন দিকটার সামাল দেবে সে? জান্নাতের বাবা মহসিন আর বড় মামা মামি এসেছে রূপাতলি থেকে। জামাইয়ের রাগ দেখে কেউ মুখ থেকে একটা কথা অবধি বের করছে না। সময় যত গড়াচ্ছে স্বামীর তত বেশি স্বৈরাচারী পুরুষালী প্রতিক্রিয়া দেখাচ্ছে সন্তান হারানোর শোকে। একটুও সদয় হয় না জান্নাতের প্রতি, একটুও না। জান্নাত বেডে শুয়ে শুয়ে সেসব শোনে। বারবার বারবার নরম উদরে হাত রেখে পানি ঝরায় দু চোখের। ডক্টর তানিয়া এসে স্বামীর চেঁচামেচি শুনে বলল, কি হয়েছে? এসব কি করে হলো বলো তো? স্বামীর জবাব দেয় না। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। তানিয়া গিয়ে ওর পাশে দাঁড়ায়, ওকে আশ্বস্ত করতে বলে, আজকাল 10-এর মধ্যে 3 জন মেয়ের একটা করে মিসক্যারেজ কেস থাকে। সামির, এই তো গতকাল একজন এসেছে, 2 মাস বয়স, প্রেগন্যান্সির। অটোতে করে দাদাবাড়ি গিয়েছে, অটো থেকে নেমে দেখে মিসক্যারেজ হয়ে গিয়েছে। এসব বিপদ আপদ নিয়ে এত অধৈর্য হয়ে ওকে দোষারোপ করে কোনো লাভ নেই, ছোট মানুষ। স্বামীর কিছু বলছেই না। তানিয়া গিয়ে কেবিনে ঢুকলো। জান্নাত পারল না চোখের পানি মুছে ফেলতে। তানিয়া গিয়ে মাথায় হাত রেখে বলে, ভেঙে পড়ো না, আগে সুস্থ হও, শুকরিয়া করো আল্লাহ খুব একটা ভোগায়নি। যে ওষুধটা দিয়েছিলাম মুখে চুষে খেয়েছিলে। মাথা নাড়ে জান্নাত। তানিয়া জান্নাতের ব্লিডিং চেক করে চলে যায়। তানিয়া চলে যেতে জান্নাতের মামি শাহিনুর ইনিয়ে বিনিয়ে জামাইকে বোঝায়, ও জামাই, ও তো বোঝাতে পারে নাই, আসলে ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি কম। স্বামীর হাসে, তার ছেলের হাসি। বুদ্ধি কম? কি বলেন? আপনাদের মেয়ের বুদ্ধি আবার কম? ওইটা আমিও শুরুতেই ভাবতাম, তবে ওইটা ভুল। ও অতি চালাক। অতি চালাকের যেমন গলায় দড়ি পড়ে, তেমনি ওরও পড়েছে, সাথে আমারও। কথা শোনাতে কসুর করবে না বলে পণ করেছে স্বামীর। লবিতে জমায়েত হয়েছে বাড়ির সবাই। রাজনা সুহানা বুঝিয়ে যাচ্ছে স্বামীরকে। রাগ শোকের মাথাতে ওসব ঢুকছে না। আর জান্নাত নিশ্চুপ হয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রেখেছে। বৃষ্টিতে ভিজেছে, যত সব ন্যাকামি। বিয়ের পর থেকে ওর বহু রং আমি দেখছে, সহ্য করেছে। আমার বাচ্চাটা খুঁয়ে তবেই শান্তি পেয়েছে বেয়াদব। আর প্যাক্কেল মেয়ে কোথাকার। ও কি বলো, এখন গিয়ে বৃষ্টিতে ভিজতে? মনে কত রং ওর, বেহায় মেয়ে ছেলে। এসব স্বামীর খুব রাগে শোকে বলছে জান্নাত জানে। বাচ্চাটা স্বামীর বড্ড আবেগের একটা জায়গা হয়ে উঠেছিল। জান্নাতের হঠাৎ মনে আসলো তার জীবনের চরম সত্যিটা। জান্নাতের যেন অস্তিত্ব নেই ওই লোকের কাছে। তবে তো একটু হলেও বুঝতো জান্নাতকে। দুটো সান্ত্বনা না দিক, একটু নরম হয়ে মাথায় একটু হাত রাখতে পারতো না? আচ্ছা, ধরা যাক ওই বাচ্চায় জান্নাতের মোটেই অংশ ছিল না। বিজ্ঞান মিথ্যা। ওই বাচ্চাটা পুরোটাই এই লোকের শুক্রাণু দিয়ে তৈরি। তবুও তো জান্নাত এই লোকের স্ত্রী। এই যে এত ব্যথা জান্নাত সহ্য করলো, একটুও কি দয়া আসলো না মনে? সহানুভূতি আসলো না?
সন্ধে নাগাদ আশপাশটা একটু ফাঁকা হলো। তানিয়া এসে বারবার দেখে যাচ্ছে জান্নাতকে। স্বামী না বাড়িতে গিয়েছে, না জান্নাতের কেবিনে ঢুকেছে, শুধু শক্ত হয়ে বসে আছে লবিতে একটা সোফায়। জান্নাত টের পায় ওই লোকটার অস্তিত্ব, শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে দরজায়। তানিয়া রহমান মাগরিবের নামাজের পরে যখন এলো, স্বামীকে ওভাবে থম মেরে বসে থাকতে দেখে বলে, কাম অন সামির, শুক্রিয়া করো, মেয়েটা বেশি ভোগেনি, অল্পতেই উতরে গিয়েছে বিপদ, ধৈর্য রাখো। আশেপাশে তখন বাড়ির লোক ছিল না, সবাই গিয়েছে চারতলা সারাফাতের কাছে। স্বামী তানিয়াকে হঠাৎ বলে ওঠে, আপু, ওর নেক্সট বেবিতে কোনো প্রবলেম হবে? এই না না, বেবি হবে না কেন বোকা, তবে ও একটু বড় হলেই নিও এবার সামির। জান্নাত চুপচাপ শুনছে ওদের দুজনের কথা। আজকে ডিসচার্জ দেওয়া হবে ওকে? ক্লান্ত স্বর স্বামীরের। তানিয়া রহমান জান্নাতের প্রেসক্রিপশন লিখতে লিখতে স্বামীরকে জবাব দিল, এখনই যেতে পারো, ওর তো কোনো জটিলতা নেই, হসপিটালের থেকে বাড়িতেই ওর মন ভালো থাকবে। তবে শোনো সামির, ব্লিডিং এর ব্যাপারে আমাকে আপডেট দিও, 3 দিন পর আবার নিয়ে এসো একবার। তানিয়া রহমান চলে যেতে স্বামীর ঘুরে কেবিনের দরজায় দৃষ্টি রাখল। তখন সময় রাত 8টা। জান্নাতে ছুটি হয়েছে, ব্যথা পুরোপুরি কমেছে, সেই সাথে কমেছে স্বামীর মেজাজের তাপটাও কিছুটা, তবে রাগ কমেনি। চৌধুরী বাড়ি আর তার শ্বশুর বাড়ির সবাইকে লবিতে বেঞ্চিতে বসিয়ে রেখে স্বামীর কঠিন মুখ করে কেবিনে ঢুকে দেখতে পায় জান্নাত জানালার দিকে তাকিয়ে আছে। আপাতত মনটা একটু থিতু হয়েছে স্বামীরের। গিয়ে চুপচাপ বসে জান্নাতের বেডের পাশে। জান্নাত না তাকালো না কথা বলল, যেন সে এই জগতে নেই। স্বামীর ওর ধ্যান ভাঙাতে গমগমের স্বরে বলে উঠল, ডালিম খাও, খোসা ছাড়ানো আছে। জান্নাত চোখ ফেরায় না আর ওর দিকে। ডালিমও খায় না। স্বামীর সায়নকে কল করে কথা বলল 30 সেকেন্ড। তোর ভাবিকে নিয়ে বাড়িতে যাব, আজ রাতটা বাবার কাছে হসপিটালে তুই থাকবি। কল কেটে জান্নাতকে দেখে পুনরায় বলে উঠে, ডালিম খাও। জান্নাত চোখই তোলে না। ওর ওই নির্লিপ্ততায় স্বামীর আবারও রাগ উঠল। ইচ্ছে করলো একটা থাপ্পড় মারতে, তবে নিজেকে সংযত করে নিয়ে এবার কৈফিয়ত চাইল, চেঁচিয়ে উঠল, কেন বৃষ্টিতে ভিজেছিলে? জান্নাত তখনও জবাব দিল না। স্বামীর ধৈর্যহারা হয়ে ও চোখে চোখ রেখে জবাব চাই। জান্নাত চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, অতঃপর ধীরে ধীরে বলল, বৃষ্টিতে ভিজেছিলাম, মন চেয়েছিল বলে। মন চেয়েছিল বলে? বাচ্চা পেরে তোমার যেন অসুখ করতে পারে, তবু মন চাইলে যা খুশি করা যাবে? এত মন চাই তোমার? স্বামীর আবারও ভীষণ আবেগী হয়ে উঠে তার বাচ্চার কথা তুলে। জান্নাতকে কেন জানি হঠাৎ সে আবেগ ছুঁতেই পারল না, যেমন ভাবে স্বামীরকে ছুঁতে পারেনি। সে আচানক চেঁচিয়ে উঠল, হ্যাঁ, মন চেয়েছে বলে ভিজেছি। চায় না মানুষের মন কত কিছুই তো চায় এই মন। এই যেমন আপনার মন চায় আমাকে আদর করতে রাতে, বাচ্চার ঝুঁকি হতে পারে জেনেও আমায় আদর না করে থাকতে পারেন না। আমিও বাচ্চার ঝুঁকি আছে জেনেও বৃষ্টিতে না ভিজে থাকতে পারি না। বাচ্চার ঝুঁকি থাকতে পারে জেনেও আপনি আমাকে দেখে সামলাতে পারেন না নিজেকে, আমিও পারিনি বৃষ্টি দেখে নিজেকে সামলাতে। এমনই তো মন আমাদের, বেহায়া মন। জান্নাতের কথাগুলো শুনে স্বামীরের মুখ থেকে যেন রক্ত সরে গেল। পরপর আবার লাল হয়ে উঠল মুখটা। বিস্ময়ে হতবাক স্বামীর কিছু বলতে যাবে তার আগে জান্নাত আবারও বলে ওঠে, কি করব বলেন, এই মন তো, এই সর্বনাশা মন কত কিছুই চায়। আপনি পুরুষ বলেই সব আপনি একাই চাইবেন, আমি চাইবো না? জান্নাতের থেকেও দ্বিগুণ জোরালো ছিল স্বামীর ধমক। রাগে চিড়বিড়িয়ে উঠে বলে, থাপড়াতে গাল ফাটিয়ে দিব। বেয়াদব, চোখ নামা বলছি। জান্নাত পাল্টা জবাব দিল, নামাবো না চোখ। কি করবেন আপনি? বড় বড় শ্বাস ফেলছে স্বামীর। ওদের চেঁচামেচি ততক্ষণে বাইরে পৌঁছেছে। বাইরে থেকে ছুটে এসেছে বাড়ির সবাই, এসেছে জান্নাতের বাবা, মামা, মামি। কি হয়েছে? রিজিয়া হতভম্ব হয়ে ছেলে আর ছেলের বউয়ের মুখ দেখে। স্বামীর চেঁচিয়ে ওঠে, একটা অসভ্য মেয়ে, চরম অসভ্য। শাহিনুর কটমট দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বলল, একটা থাপ্পড় খাবি সেরি, এইটা হাসপাতাল, স্বামীর অসম্মান করো এইভাবে চিল্লাইয়া? বেকুব বলদা সেরি, জীবনে আক্কেল হবে না তোর। আর উনি যে আমার অসম্মান করেছে, সারাটা দিন চিলিয়ে সবাইকে শুনিয়েছে আমি আমার বাচ্চা খুন করেছি সে বেলায়। পেটে হাত চেপে জান্নাত হাঁপাতে হাঁপাতে বলে, মহসিন মেয়েকে ধমকায়, তো বাব্বরের মতো বৃষ্টিতে ভিজছিলি কেন? এইটা কোনো যুক্তির কথা? তুই ছোড়ো গুড়াগাড়া, তুই বোঝো না? না, আমি ছোট নই, আমি বড়ও নই।
আমি যে কি আসলে আমি সেটাই জানি না। তোমরা সবাই আলোচনা করে আমায় বলো আমি কি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে জান্নাত। স্বামীর ফুঁসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রিজি কোমল স্বরে জান্নাতকে বলল, রাগের মাথায় বলে ফেলেছে বৌমা ওসব কথা। বুঝে না, ওর প্রথম বাচ্চা। বুঝি তো, বুঝবো না কেন আম্মা? যেটা যায় সেটা ওনার যায়, যেটা থাকে সেটা ওনার, যেটা হবে সেটা ওনার, সবটাই ওনার, উনিই সব। বুঝবো না কেন আমি? ভুল হয়ে গেছে আমার, আমি ওনার বাচ্চাকে মেরেছি। আসলে মূর্খ মানুষ তো আমি। সত্যিই জানতাম না অ্যান্টিবায়োটিক খারাপ কিছু। গর্ভাবস্থায় কত কিছু মেনে চলতে হয় জানতাম না আমি। এসব বলার কেউ নেই আমার, কেউ তো নেই, মা নেই, এতিম আমি। উনি সম্ভবত ভুলে গিয়েছেন এটা। স্বামীর হঠাৎ চোখ ফিরিয়ে জান্নাতকে দেখলো। জান্নাত হাঁপাতে হাঁপাতে বসলো বেডে। তার শরীরটা ভেঙে চুরে আসছে। স্বামীর ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে বলে, আপনারা সবাই বাইরে যান। এরপর জান্নাতের দিকে তাকিয়ে বলে, তৈরি হও, বের হব। কোথায় যাব? বাড়িতে। বাড়িতে যাব না। জান্নাতের ঠান্ডা গলায় জবাব। বাড়িতে যাব না মানে? চোখ বড় বড় হয়ে আছে স্বামীরের। বাড়িতে যাব না মানে আমি আপনার সাথে বাস করতে চাই না। কথাগুলো বলেছে জান্নাত ধীরে ধীরে, থেমে থেমে। ওখানে দাঁড়ানো সবাই চূড়ান্ত হতবাক হয়ে জান্নাতকে দেখে। স্বামীর থমথমে গলায় বলে, এই এই, আমার সাথে বাস করতে চাও না মানে? তালাক চাই আমি। জান্নাতের মুখ দিয়ে কথাটা বের করতে দেরি। স্বামীরের বলিষ্ঠ হাতের এক চড় ওর গালে পড়তে দেরি নেই। জান্নাত এক চড়ের ধাক্কা সামলাতে পারেনি অসুস্থ শরীরে। পড়ে যেতে নিলে সুহানা এসে ধরল। শাহিন ওর শাড়ির আঁচলে মুখ চেপে ছি করে ওঠে। ছি, এইসব কেমন কথা বেয়াদব সেরি? পাপ হইতেছে তোর, পাপ। ছি। জান্নাত জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তালাক দিতে চাই ওনাকে। আমি বাস করবো না এই লোকের সাথে। সুহানার কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল জান্নাতকে স্বামীর। টেনে নিজের কাছে এনে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, সাহস কি করে হয় তোমার? তুমি কে তালাক দেওয়ার? মেয়েরা তালাক দেয়, জানো না কিছু? এই তোমার নষ্ট রূপ। 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি তুমি? ভণ্ড কোথাকার। দুর্বল হাতে স্বামীরকে ধাক্কা মেরে সরিয়ে দিল জান্নাত। ডুকরে কেঁদে উঠে বলল, পাপ্পন বোঝেন আপনি? আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন শুনি তো? আপনি তো সেই পুরুষ যার নামাজের ধারের কাছেও যায় না, অথচ নামাজি বউ চায় তাদের আঁচল ধরে বেহেস্তে যাবে বলে। খুঁজেছিলেন না বিয়ের আগে, তাই নামাজি বউ। আপনি পাপের কথা বলবেন না আমায়। পাপ হোক, একটু না হয় পাপ হোক, একটু হোক। কেঁদে যাচ্ছে জান্নাত বুকে হাত চেপে। ওকে বকাবকি করছে সবাই। চিৎকারে ভারী হয়ে উঠছে কামরা। জান্নাত সহ্য করতে পারছে না এত লোকের এত ভণ্ডামি। কান চেপে ধরে চেঁচাচ্ছে, আমি থাকবো না এই লোকের সাথে, পারবো না আর থাকতে, সত্যিই পারবো না। স্বামীর আবারও ওকে টানলো, চেপে ধরে বলল, তাই নাকি? থাকবে না? তা যাবে কোথায়? কোথায় যাবে তুমি শুনি? কোথায় স্থান তোমার? সব থেকে দুর্বল জায়গাটিতে খোঁচা বসেছে জান্নাতের। রাগে রক্তিম স্বামীরের মুখে বিদ্রুপ আর তার ছেলের হাসি। ভেবেছে জান্নাতকে বাস্তবতা চিনিয়ে দিয়েছে। তবে জান্নাত আজ বাস্তবতার ঊর্ধ্বে চলে গিয়েছে। হাতটা সরিয়ে দেয় সে স্বামীরের। তলপেটে ভীষণ ব্যথা। পেট চেপে রেখেই বলে, কোথায় আবার? গার্মেন্টস আছে না, গার্মেন্টস করে খাবো। স্বামীর দীর্ঘশ্বাস ফেলে মহসিনের দিকে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলে, আব্বা, আপনার মেয়েকে বোঝান, নয়তো ও আমার হাতে খুন হবে আজ। মহসিন এবার মেয়ের দিকে চোখ গরম করে তাকায়। জান্নাত, জামাইকে অসম্মান করিস না, খবরদার। জান্নাত বলে, কেন? আমাকে তালাক দিতে অসুবিধা কি আপনার? আগের বউটাকে তো এক তুড়িতে ছেড়েছেন, আমাকে কেন ছাড়তে চাইছেন না? কারণ আমার মতো মদন আপনি আর পাবেন না, তাই না? কিন্তু আমি তো কারো মদন হয়ে থাকতে চাই না। আমি বউ হতে চাই, যেখানে বাচ্চা আসলে দুজনের আসে, বাচ্চা চলে গেলে দুজনের যায়। বাচ্চা চলে গেলে কষ্ট যে দুজনের হয়, এটা অন্তত বোঝে দুজন। স্বামী থমথমে মুখে জান্নাতকে দেখছে। জান্নাত চোখের পানি মুছে আশেপাশে তাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায়। ওর বেডের মাথার কাছে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে কাপা হাতে ফোনটা বের করে কল দেয় মেধার নাম্বারে। মেধা রিসিভ করতে জান্নাত কেঁদে দিল। মেধা আপু, তোমার কাছে কি একটা চাকরি হবে তোমার এনজিওতে? আমার এসএসসি সার্টিফিকেট দিয়ে যেটা পাওয়া যায় পাইয়ে দাও না, হাত জোর করছি তোমায়। স্বামীর এসে এক আছাড়ে জান্নাতের ফোনটা ভাঙল। এবার ধরলো জান্নাতের চুলের মুঠি, চোখ রাখলো জান্নাতের চোখে। খবরদার জান্নাতুল, বারবার বলছে, সীমা ছাড়িয়ে যেও না। জান্নাতের চোখের কার্নিশ বেয়ে স্বৈরাচারিতার প্রতিবাদের অশ্রু গড়িয়ে পড়ছে। লম্বা একটা শ্বাস ফেলে বলে, একটু ছাড়িয়ে দেখো।
আমি দেখবই। স্বামীর জবাব দিল। আচ্ছা, খুব সাহসে উঠেছ তাই না? পারলে এই কাজটা করে দেখাও।